বাংলাদেশের কথা সাহিত্যিকদের মধ্যে সৈয়দ ওয়ালিউল্লাহর পরেই সম্ভবত বিদগ্ধজনের সবচেয়ে প্রশংসিত নাম আখতারুজ্জামান ইলিয়াস। অথচ তিনি লিখেছেন খুবই সামান্য, 2টি উপন্যাস, 5টি গল্পগ্রন্থ আর একটি প্রবন্ধ সংকলন, সাকুল্যে এই তাঁর রচনা সম্ভার। কিন্তু প্রতিটি লেখাই স্বমহিমায় ভাস্বর। বাস্তবতার নিপুণ চিত্রণ, ইতিহাস ও রাজনৈতিক জ্ঞান, গভীর অন্তর্দৃষ্টি ও সূক্ষ্ম কৌতুকবোধ তাঁর রচনাকে দিয়েছে ব্যতিক্রমী সুষমা। চিলেকোঠার সেপাই এবং খোয়াবনামা 2টি উপন্যাসই বাংলা সাহিত্যের কালজয়ী সৃষ্টি। আজ গল্পের আসরে আমরা যে গল্পটি পড়ছি, সেই কীটনাশকের কীর্তিও তার নিজস্ব রচনাশৈলীর প্রতিটি বৈশিষ্ট্য বহন করে স্বতঃস্ফূর্তভাবেই। গল্পটি 1989 সালে প্রতীক প্রকাশনা সংস্থা প্রকাশিত লেখকের দোজখের ওম বইটিতে সংকলিত আছে। মাটির কাছাকাছি থাকা মানুষের সুখ দুঃখের এই কাহিনী পাঠককে আরামে থাকতে দেয় না, খোঁচা দেয়। যে খোঁচা, যে অস্বস্তি সার্থক সাহিত্যের অন্যতম অভিজ্ঞান। আসুন শুনে নেওয়া যাক আখতারুজ্জামান ইলিয়াসের গল্প কীটনাশকের কীর্তি। পাঠে আমি রৌহিন। বাবা রমিজ আলী মিয়া। পত্রে শত শত দোয়া জানিবা পর এই সমাচার, যে প্রায় মাসাধিক কাল তোমার কোনরূপ সংবাদ না পাইয়া দুশ্চিন্তিত আছি। সমাচার ইহা জানিবা যে তোমার ভইন আছিমুন্নেছা গত সোমবার দিবাগত রাত্রে পোকের ঔষধ খাইয়া মরিয়া গিয়াছে। এক দারোগা পুলিশে একুনে 3 টাকা কম 250 টাকা খরচ হইয়া গিয়াছে। এই পর্যন্ত পড়ে সোনামিয়া ড্রাইভার ব্রেক কষে। ছোট ছোট কাঁচা অক্ষর, পোস্টকার্ডে তিল পরিমাণ জায়গা নষ্ট করা হয়নি। রমিজের বোনের মৃত্যু সংবাদ পড়ে প্রথমেই তার হোঁচট খাওয়ার কথা, তবে কিনা এই হাতের লেখার মতো পড়াটাও তার তোতলা তোতলা, তাই শব্দের দিকেই মনোযোগ থাকে বেশি। খুঁতে খুঁতে বানান করে পড়তে পড়তে পুরো বাক্য কি বাক্যের মানে সঙ্গে সঙ্গে বোঝা তার আর হয়ে ওঠে না। এখন একটি মৃত্যু সংবাদের সঙ্গে অর্থনৈতিক সংকটের যে প্রসঙ্গ সংঘাত তৈরি করেছে, তাতে তার মাথায় লাল সিগন্যাল জ্বলে উঠেছে। এই কয়েকটা লাইন বিড়বিড় করে ফের পড়ে সোনামিয়া তাকায় রমিজ আলীর দিকে। ট্রাকের পাদানিতে দাঁড়িয়ে রমিজ আলী তার চিঠি পড়া শুনছে। বিকেলবেলার রোদ শিরীষ গাছ ছুঁয়ে তার বুকে ডোরাকাটা আলো ছায়া ফেলে। তাই রমিজ আলীর চোখে কি ঠোঁটে একটু কাঁপন থাকলেও মুখের গোটা পাড়ায় কেমন সাড়া পড়েছে বোঝা মুশকিল। সোনামিয়া থতমত খায়। আত্মহত্যা করেছে সেই মেয়েটি তাহলে কি? রমিজ আলীর চোখ মুখ ঠোঁটে সে সাড়া দেখার চেষ্টা করে। তোর বইনে মনে লয় মইরা গেছে, তুই কিছু জানোস না? না, পড়েন। রামিজ আলীর এরকম বাষ্পহীন গলার জবাব শুনে সোনামিয়ার অস্বস্তি হয়। বোনের আত্মহত্যার বিষয়টি রমিজ আলীকে অনুভব করানোটা খুব জরুরি। এই বিবেচনা তার তেল মোবিল শোষা গর্দানে খামচাখামচি করলে সে বলে, তোর বইনে মনে হয় র্যাটং টম কি এন্ড্রিন উন্ড্রিন খাইছে। কত বড় বইন? বিয়া দিছিলাম 3 মাস। তোর বড় না? হ। রামিজ তাড়া দেয়, পড়েন। সোনামিয়া ফের প্রথম থেকে পড়তে শুরু করলে রমিজ আলী বাধা দেয়, এইগুলি তো পড়ছেন। সোনামিয়াকে সুতরাং পড়তে হয় পরবর্তী বাক্য। আরো জানিবা যে মির্ধাবাড়ির আজমত আলীর পাওনা 245 টাকার জন্য 245 টাকার জন্য বারবার তাগাদা দিতাছে। তাগাদার জন্য হাটে যাওন একরূপ অসম্ভব হইয়া পড়িতেছে। পুলিশ দিয়া বেইজ্জত করিবে এইরূপ শাসাইয়া বেড়ায়। সোনামিয়া একটু বিরতি দেয়। আসমত আলী ক্যাটা? টাকা পাইব তোর বাপের কাছে? পাইতে পারে, আমরা হ্যাগো জমিন করি। পড়েন। পড়ি। সোনামিয়া তাকে গাড়ির ভেতরে আসতে বলে, তুই এখানে আয় না। পাশের সিটে বসার জন্য রমিজকে এরকম আমন্ত্রণ সে কখনো করে না। ট্রাক চালানো শেখাবার প্রতিশ্রুতি দিয়ে রমিজ আলীকে দিয়ে সে হাত পাটে পায়। আরো কিছু করতে ইচ্ছা করলে গাড়ির যন্ত্রপাতির নাম আওড়ায়, কিন্তু সেসব আদর সোহাগ গ্যারেজের ওপর তলায় তার থাকার ঘরে। ট্রাকের এই ড্রাইভারের আসন তার পবিত্র জায়গা। আকামের সঙ্গীকে এখানে ঢোকাতে সোনামিয়ার বাধে। এখন তার এই হঠাৎ উদারতায় রমিজ সাড়া দেয় না। পাদানিতে দাঁড়িয়েই সে তাড়া দেয়, পড়েন না সাহেবরে, চা দিতে হইব। চিঠি পড়া শেষ হলে পাদানি থেকে নেমে
রমিজ চলে যায় বাড়ির মূল দালানে। সিঁড়ি পেরিয়ে নেট ঘেরা চওড়া বারান্দা। কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে সাহেবের মেয়ে। এই বারান্দায় বসেই গল্প করতে করতে বাপে বেটিতে চা খাবে। বিবি সাহেব এসে পড়লে অবশ্য একটু ভেতরে গিয়ে খাবার টেবিলে বসতে হবে। চায়ের সঙ্গে নাস্তা থাকলে যেখানে সেখানে খাওয়া দাওয়া বিবি সাহেবের পছন্দ নয়। নতুন সাদা গাড়িটা নিয়ে বিবি সাহেব বেরিয়ে গেল একটু আগে। সাহেব এখন একা এবং বেশ ঢিলে ঢালা। তাকে কিছু বলতে হলে এইটাই সবচেয়ে ভালো সময়। পাজামা পাঞ্জাবি পরে ইজি চেয়ারে আতশোয়া হয়ে সাহেব খবরের কাগজ পড়ছিল। তার পায়ের কাছে শুয়ে আছে বাড়ির প্রধান অ্যালসেশিয়ানটি। সাহেব তার পিঠে খালি পায়ের মিষ্টি মিষ্টি চাপ দিচ্ছিল। স্প্রিং লাগানো দরজা ঠেলে রামিজ আলীকে বারান্দায় উঠতে দেখে কুকুর গর গর আওয়াজ করে। কাগজের আড়ালে মুখ রেখেই সাহেব বলে, একটু পরে চা দিস, স্বামী আসুক। স্যার, আমার বই নে। কিন্তু কুকুরের গর গর কথায় তার আওয়াজ চাপা পড়ে। ওকে দেখে কুকুর ঘন ঘন ল্যাজ নাড়ে, সর্বাঙ্গ কাঁপায় এবং গলার অনেকটা ভেতর থেকে একই রকম ধ্বনি অবিরাম ছাড়তে থাকে। ধ্বনির এই একটানা গতি সাহেবের পছন্দ নয়। স্বরকে আদুরের রেঞ্জের মধ্যে রেখে সাহেব আপত্তি জানায়, নো জিপসি নো। এতক্ষণ সাহেবের মনোযোগ ছিল কেবল খবরের কাগজে, এখন কুকুরের দিকেও তার নজর। সাহেবের মনোযোগ আকর্ষণের জন্য, কিংবা অন্তত খবরের কাগজ থেকে তার মনোযোগ সরাবার জন্য, কিংবা কি করবে বুঝতে না পেরে রমিজ আলী কুকুরকে ডাকে, জিপসি চলো। জিপসি এক ডাকে উঠে দাঁড়ায়। সাহেব তখন ঘেউ করে ওঠে, এই ওকে ডাকছিস কেন? রমিজ সঙ্গে সঙ্গে তার আহ্বান প্রত্যাহার করে নেয়, বসো জিপসি বসো। তবে ওর গলা সাহেব বা অ্যালসেশিয়ানের মতো গম্ভীর নয় বলে এই নির্দেশে মিনতির ভাব। জিপসি তবু দাঁড়িয়ে ল্যাজ নাড়তে শুরু করলে রামিজ ভয় পায়। সাহেব চোখ ছোট করে জিপসিকে দেখে। রমিজকে হঠাৎ জিজ্ঞেস করে, এই জিপসিকে খেতে দেয় কে? জি আমি দেই। ঘাবড়ে গিয়ে এই মিথ্যা কথাটি বলে রামিজ বরং সাহেবের সুবিধে করে দেয়। তোর তো খেতে দেওয়ার কথা নয়, এই ডিউটি আব্দুলের না? ওর খাবার কি নিজেই খেয়ে নিস? কয়েক বছর এই বাড়ির ভাত পেটে পড়ায় রামিজ একটু মোটা হয়েছে বইকি। জিপসির রোগা শরীর ও নিজের মোটা গতরের কারণে সে বেশ জড়সড় হয়। এখন বোনের আত্মহত্যা ও টাকার কথাটা সে তোলে কি করে? কুত্তার বাচ্চা জিপসি আজ সব বরবাদ করে দিল। নইলে সাহেব কিন্তু হঠাৎ করে মেজাজ খারাপ করার লোক নয়। একটা কাপড়ের মিল, একটা কাচের কারখানা, শোনা যাচ্ছে ইলেকট্রিক বাল্ব তৈরি করে ফরেনে পাঠাবে। টাকা পয়সা বলো, গাড়ি বলো, বাড়ি বলো, চাকর বাকর বলো, কুকুর বিড়াল বলো, কোনো লেখাজোকা নেই। কিন্তু বাড়ির ভেতরে ঢুকলো তো মাটির মানুষ। এই মেয়ের মুখে জোর করে কেকের টুকরো গুঁজে দিচ্ছে, ক্লাস 10-এ পড়া ছেলের পকেটে টাকা গুঁজে দিয়ে বলছে, খিদে পেলে কিছু খেয়ে নিও, যেখানে সেখানে খাবে না কিন্তু। চাকর বাকর, ড্রাইভার, দারোয়ানের সঙ্গে খেচাখেচি করার অভ্যেস তার নেই বললেই চলে। তাদের একটু আধটু চুরি কি ফাঁকি টের পেলেও সেদিকে চোখ ফিরিয়েই থাকে। কাউকে পছন্দ হলো না তো পুরো মাসের বেতন দিয়ে তাকে ছাঁটাই করে দেয়। এই অপ্রিয় কাজটিও সরাসরি নিজে করে না, সিনিয়র কোনো চাকর কি ড্রাইভার দারোয়ান দিয়ে করিয়ে নেয়। বিবি সাহেব কাউকে বেশি বকাবকি করলে সাহেব বরং ভ্রু কোচকায়। চেঁচামেচি করে শরীর নষ্ট করার মানে হয়? কাজ না করলেও তো পাছায় দুটো লাথি মেরে বের করে দাও। এখন রমিজ আলী তার সবুজ ডোরাকাটা লুঙ্গির তলায় পাছা একটুখানি চুলকে নেয়। খবরের কাগজের পাতা এদিক ওদিক করতে করতে সাহেব স্বর নামিয়ে বলে, চুরি করবি না কিছু, খেতে ইচ্ছে হলে পয়সা চেয়ে নিবি। এই স্পষ্ট আহ্বান সত্ত্বেও রমিজ সাড়া দিতে পারে না। এই কুত্তা হারামজাদা সব নষ্ট করে দিল। অথচ সময় চলে যাচ্ছে হু হু করে। সন্ধ্যা পর্যন্ত আরিচার বাস পাওয়া যাবে। এখানেই যদি 7টা বেজে যায় তো আজ আর যাওয়া হলো না। এখন বোনের মৃত্যুর খবর না দিয়ে সাহেবের কাছে টাকা চায় কি করে? আবার বোন কিভাবে মারা গেল সেই ঘটনাটি ছাপিয়ে ওঠে জ্যান্ত অসীমুন্নেসার এই স্থির এই অস্থির চেহারা। মরেও অসীমুন্নেসার ছটফটানি ব্যারাম সারে না। তার কালো রোগা আঙুল দিয়ে চেপে ধরেছে রমিজের ঠোঁট। সেই সব আঙুল সরিয়ে দেওয়ার জন্য রমিজ ঠোঁট কাঁপায়। ঠোঁট থেকে বোনের আঙুল সরানো এবং সাহেবের কাছে টাকা চাওয়া, উভয় উদ্দেশ্যে সে গলা খাকারি দিয়ে বলতে যাবে, স্যার আমার বইনে মইরা গেছে, চিঠি আসছে, পোকের ওষুধ খাইয়া মরছে, পুলিশের খরচ গেছে 300 টাকার উপর,
নাকি আরো শখানেক টাকা বেশি চাইবে? আল্লাহর কসম স্যার, বিশ্বাস না পান তো এই যে চিঠি আসছে দেখেন। চিঠি কি আর সাহেব সবটা পড়বে? ভয় হয় সাহেব যদি জিজ্ঞেস করে ওষুধ খেয়ে মরলো কেন। তাই তো, বুবু পোকার ওষুধ কেন খায় সেই কৈফিয়ত এখন সে কি করে দেয়? বুবুর স্বামী হাফিজুদ্দি ঠিক বলতে পারে বউ তার পোকার ওষুধ খায় কেন। মির্ধা বাড়ির ম্যাট্রিক পাসকেও জিজ্ঞেস করলে হয়। হাফিজুদ্দি ও ম্যাট্রিক পাসের সঙ্গে জোটে আসিমুন্নেসার বাপ, তার পিছে উঁকি দেয় আসিমুন্নেসার মা। ম্যাট্রিক পাসের বাপ কিসমত হাজি। ধলেশ্বরীর তীরে ম্যাট্রিক পাসের সাজানো গোছানো মণিহারি দোকান। দোকানের পাশে বড় রাস্তায় বাস যাচ্ছে, বাস বোঝাই মানুষ। সবাই এলোমেলো ভাবে চলে যায়, নানা ঢেউয়ের ওপর ওঠানামা করে। স্রোতের ওপর দিয়ে ঢেউ চলে যায়, একটা থেকে একটা আলাদা করা যায় না। এর সঙ্গে যায় শালার টাইম, সময় যায়, টাকা আর চাওয়া হয় না। না, সরাসরি টাকা চাওয়াই ভালো। টাকা চাইলে সাহেব সব জিজ্ঞেস করবে, তখন যা বলার এমনিই বলা হবে, রামিজের মুখ দিয়ে বেরিয়ে যাবে, এত চিন্তা ভাবনার দরকার হবে না। সাহেবের পায়ের নখে চোখ রেখে, সাহেব আমারে কিছু টাকা দিতে হইব, আমার বইনে মরে গেছে, এই কথা বলার জন্য রমিজ ঠোঁট খুলেছে, এমন সময় দেওয়াল ঘড়িতে কলের পাখির ডাক বেজে ওঠে। শেষ ডাকটির জন্য তাকে অপেক্ষা করতে হয়। 5 বার ডেকে পাখি থামে। এই ফাঁকে রমিজ তার বাক্যটিকে সম্প্রসারিত করবার সুযোগ পায়, তবে হারামজাদা পাখি সব তছনছ করে দিয়েছে বলে কথাবার্তা যা বলবার সবই ফের প্রথম থেকে ঠিকঠাক করতে অনেকটা সময় নষ্ট হলো। সাহেব, বাড়ি থাইকা চিঠি আইছে, পোকের ওষুধ খাইয়া আমার বইনে মইরা গেছে, আমারে আইজ বাড়ি যাইতে হইব, কিছু টাকা দেন। দারোগা পুলিশের খরচ জোগাইতে বাবার 400 টাকার উপর খরচ হইছে। কিন্তু কথা শুরু করবার আগেই মাইকে হুঙ্কার দেয় আসরের আজান। আজানে তার শোক সংগঠিত হয় না, কিংবা এর পরিচিত টানা ধ্বনি আসিমুন্নেসাকে তার কাছ থেকে চিরকালের জন্য টেনে নেওয়ার ব্যাপারটিকে আরো তীক্ষ্ণ করে বাজায় না, বরং সাজানো গোছানো সব কথা লণ্ডভণ্ড করে দিলে তাকে ফের প্রথম থেকে বাক্য তৈরির কসরত চালাতে হয়। কিন্তু এর মধ্যে সাহেবের হাত থেকে খবরের কাগজ পড়ে যায় মেঝেতে। সাহেবের মৃদু নাক ডাকে। রামিজের এবার প্রতীক্ষা সাহেবের জাগরণের তরে। কয়েক মিনিটের মধ্যেই সাহেবের তন্দ্রা ভাঙে, কিন্তু সেটা গাড়ি বারান্দায় লাল টয়োটো করোলার প্রায় নিঃশব্দ আবির্ভাবের ফলে। সাহেবের মেয়ে এসে পড়েছে। রমিজ আলী ছাড়ে না, বরং নতুন করে তৈরি হওয়ার উদ্যোগ নেয়। আপার মুড আজকাল সবসময়ই ভালো। ইউনিভার্সিটিতে নতুন ঢুকেছে, সব ব্যাপারেই তার হইচই, পায়ের নিচেও স্প্রিং ফিট করা। ইচ্ছা হলেই তিরিং বিড়িং করে উপরে উঠছে, নিচে নামছে, এদিকে হেলছে, ওদিকে দুলছে। বাপের সঙ্গে তার গলায় গলায় খাতির। মেয়ের সঙ্গে চা খাবে বলেই সাহেব কোনো কোনো বিকেলবেলা এই বারান্দায় এসে বসে। এই মেয়ের কল্যাণেই বাড়ির লোকজন মাঝে মাঝে বিকেলবেলা অন্তত ঘন্টা দুয়েক সাহেবকে এখানে দেখতে পায়। আরো আগে, এই ধরো বছর খানেক আগেও সন্ধ্যাবেলাটা কিন্তু সাহেব ঘরেই কাটাতো। সন্ধ্যার পর মেহমানরা আসতো, ওখানেই জমে উঠত প্লেটের কাটার, বোতলের গ্লাসের টুংটাং বোল। আজকালও সব চালান হয়ে গেছে সোনারগাঁও পূর্বানীর সেরাটনে। কত সব হোটেল, কি সুন্দর সুন্দর নাম, ড্রাইভারদের মুখে শুনতে শুনতে রামিজের মুখস্থ হয়ে গেছে। এইসব হোটেলের কথা অসীমুন্নেসাকে বলা হলো না। বুবুটা ঢাকার কথা শুনতে বড় ভালোবাসে। গুলিস্তান, শিশু পার্ক, নিউ মার্কেট, স্টেডিয়াম, হাইকোর্টের মাজার, কোনোদিন ঢাকায় না এসেও এইসব জায়গা বুবুর জিবে লেগে থাকে থুতুর মতো। মীরবাড়ির ম্যাট্রিক পাস তার বুবুর চোখের মণিতে দাঁড়িয়ে কালো দোহারা শরীরটা এমন ভাবে দোলায় যে তাকে মুছে ফেলার জন্য রমিজের আঙুলগুলো শিরশির শিরশির করে। কিন্তু সাহেবের মেয়ের সরব হাজিরা ঘটায় তার আঙুল টাঙুল যেখানে থাকার সেখানেই থাকে, এবং ওইগুলোকে ওইভাবেই রেখে রমিজ নেমে আসে গাড়ি বারান্দায়। ধিনিক ধিনিক নাচতে নাচতে মেয়ে ছোট্ট ধাক্কায় দরজা ঠেলে উঠে আসে নেট ঘেরা বারান্দায়। তার পিছে পিছে রমিজ। সাহেবের মেয়ে কোনো দিকে না তাকিয়ে শটান এসে বসে পড়ে বাপের পায়ের কাছে কার্পেটের উপর। বসেই কাঁদো কাঁদো গলায় বলে, আব্বু তুমি না কি যে করো, তোমাকে কতবার বললাম আজ আমাদের ফাইনাল, তোমার কিচ্ছু মনে থাকে না। আর ইউ গ্রোয়িং ওল্ড। কথা কলিতে আমার পারফরমেন্স বেস্ট, এই দেখো মেডেল, 100% গোল্ড। আমার আইটেমের এন্টায়ারটা ভিডিও করেছে, নেক্সট ওয়েডনেসডে 6 নম্বর চ্যানেলে দেখাবে, এটা আবার মিস করো না কিন্তু। বেগুনি সিল্কের ফিতে বাঁধা
সোনার মেডেল দেখানো শেষ হলে তার কাঁদো কাঁদো ভাব কাটে এবং সঙ্গে সঙ্গেই গলায় ওঠে নতুন ঢেউ। এটা একেবারে আলাদা কিসিমের। আব্বু, আজ না আরেকটু হলেই মরে যেতাম, ভাগ্যিস মরিনি। তারপর সে পুরো 5 মিনিট মাঝে মাঝে বাংলা ভেজাল দেওয়া ইংরেজি ঝাড়ে। তা এই বাসায় রমিজের অনেক দিন তো হয়ে গেল, দিব্যি বুঝতে পারে যে শিল্পকলা একাডেমি থেকে ফেরার সময় কাকরাইলের মোড়ে একটা ট্রাক সাঁ করে চলে গেছে তার গাড়ির গা ঘেঁষে। ইঞ্চিখানেক এদিক ওদিক হলে এতক্ষণ তার লাশ চলে যেত পিজি হাসপাতালে। শুনে সাহেব মতিন ড্রাইভারকে ডেকে আনার জন্য রামিজকে হুকুম দিল। তার মানে 1 মাসের বেতন দিয়ে আব্দুল মতিনকে বিদায়। কিন্তু সাহেবের মেয়ের দয়ার শরীর, না আব্বু, গাড়ি চালাচ্ছিলাম আমি নিজেই, ড্রাইভারকে স্টিয়ারিং দিয়েছি ট্রাক চলে যাওয়ার পর। তাতে অবশ্য রমিজ আলীর ভয় কাটে না। কাঁদো কাঁদো গলায় নাচে মেডেল পাওয়ার খবর এবং মহা উল্লাসে প্রায় অ্যাক্সিডেন্টের বিবরণ দেয় যে মেয়ে, তাকে ঠিকমতো ঠাহর করাই রমিজের পক্ষে শক্ত থাকে। তাকে আবার শুরু থেকে কথা তৈরির উদ্যম নিতে হয়। সাহেবের মেয়ে লাফ দিয়ে উঠে ড্রয়িং রুম পেরিয়ে ডাইনিং রুমে ঢুকে রেফ্রিজারেটরের বোতল খুলে বার করে ঢকঢক করে পানি খায়। সাহেব এখান থেকেই ধমক দেয়, সাম্মি, খালি পেটে পানি খায় না। মেয়ে তখন বেরিয়ে আসে কোকা কোলার বোতল খুলতে খুলতে। সাহেব বলে, এখন কোক খেও না, অ্যাসিড হবে। তবু 2-3 ঢোক কোকা কোলা গিলে, ও আব্বু বলে মেয়ে ফের ভেতরে যায়। বেরিয়ে আসে লিচুর গোছা হাতে। একটা লিচুর বোটার দিকে তাকিয়ে খোসা ছাড়িয়ে ঠোঁট জোড়া ছুঁচলো করে সবটা লিচু সে মুখের ভেতরে টেনে নেয় চুকচুক আওয়াজ করে। এই চুকচুকটা এমনি তীক্ষ্ণ যে শুধু লিচু খেয়ে সাহেবের মেয়ে এর ধার ক্ষয় করতে পারে না। অসীমুন্নেসার তেঁতুল চোষাতেও এর প্রতিধ্বনি সমান জোরে বাজে। তাই ওই বাড়িতে এই কার্পেটে তেঁতুল তলায় দাঁড়িয়ে অসীমুন্নেসা হেসে গড়িয়ে পড়ে। তার চুকচুক আর চটার চটার তেঁতুল খাওয়া আর থামে না। ম্যাট্রিক পাস যে কি রঙের কথা বলে, আর তাই শুনে অসীমুন্নেসা চলকে চলকে হাসে। অ বুবু, মায়ে ডাকে, মায়ে কখন থাইকা ডাক পারে হানস না। না, তার ডাকাডাকিতে বুবু সাড়া দেয় না, বরং তেঁতুলের চুকচুক আর চটার চটাতের ফাঁকে নালিশ করে, মায় না আমারে এক কেড়ে ফুরসত দিবার চায় না জানেন, এত কাম করলে মানুষ ভাসে। মির্ধাবাড়ির ম্যাট্রিক পাস হাসতে হাসতে বলে, তোর এত কাম করণের দরকার কি? তা মা আর কি করবে? মির্ধাদের রান্নাঘরের বারান্দায় পড়ে আছে এক গাদা এটো বাসন কোসন, উঠোনে পড়ে আছে সেদ্ধ করার জন্য ধানের স্তূপ। এত কাজ কি মা এক হাতে সারতে পারে? এছাড়া আরো আছে, মির্ধাদের পোয়াতি বউটা কাল ভাত খায়নি, পান্তা পড়ে আছে এক গামলা, একা খেতে কি আর মায়ের মন টানে? আরো আছে, মির্ধাদের ম্যাট্রিক পাসের সঙ্গে মেয়েকে হেসে হেসে কথা বলতে দেখে মায়ের বুক টিপ টিপ করে। তা মায়ের ডাকটা তখন যদি বুবুর কানে যায়, অ বুবু, মায় ডাকে, বুবু সাড়া দেয় না। অ বুবু, বাজানে ডাকে, বুবু সাড়া দেয় না। বাঁশের থামের মতো ঠায় দাঁড়িয়ে থাকে রমিজ। ধলেশ্বরী থেকে বাতাস আসে, ইলিশের গন্ধ চোয়ানো বাতাসে রমিজের খিদে পায়। বুবুর লালচে কালো চুল ওড়ে পাটের ছেঁড়া আঁশের মতো, বুবুর সাড়া পাওয়া যায় না। চা দাও। বিবি সাহেব কখন এসে পড়েছে রমিজ খেয়াল করেনি। তার এই সংক্ষিপ্ত নির্দেশে তেঁতুল তলায় ঝড় ওঠে এবং সব এলোমেলো হয়ে যায়। তবে এই ঝড়ের সঙ্গে আসে ঠান্ডা হাওয়া, রমিজের মাথায় নতুন সুরসুরি তোলে। বিবি সাহেবকে বলতে পারলে কাজ হয়। গুছিয়ে বলতে হবে। কি বলবে? না আম্মা, আমারে কয়টা টাকা দিতে হয়। কেন? আমার বইনে মারা গেছে পোকের ওষুধ খাইয়া। কিভাবে মরলো? কারণটা তো বলা মুশকিল। জি, বাজানে চিঠি লেখছে। পোকের কেন? হঠাৎ করে মাথাটা খুলে গেল, ওষুধ বলে খাইছিল। মির্ধা বাড়ির ম্যাট্রিক পাসের কথা ভালো করে বলতে পারলে বিবি সাহেবের মন ভেজানো কোনো কঠিন কাজ নয়। তো সে লোক করলোটা কি? সে তো অসীমুন্নেসাকে মারধর করেনি, কিংবা বিয়েও করেনি যে ছেড়ে দেওয়ার ভয় দেখাবে। যেসব মেয়ে মানুষের উপর জুলুম হয় তাদের বাঁচাবার জন্য বিবি সাহেব বড় উদ্গ্রীব। কিন্তু ম্যাট্রিক পাসের জুলুমের কথা কি বলবে? এক বলা যায় হাফিজুদ্দির কথা। অসীমুন্নেসা হলো হাফিজুদ্দির বিয়ে করা বউ, অথচ হাফিজুদ্দি তাকে ঘরে নেবে না। এটা জুলুম হলো না? হাফিজুদ্দির শয়তানির কথা শুনলে বিবি সাহেব এমন চটবে যে হারামজাদাকে শেষ পর্যন্ত জেলের ভাত না খেতে হয়। বিবি সাহেবকে তো ওরা চেনে না। বিবি সাহেবদের একটা দলই আছে শুধু পুরুষ মানুষের জুলুম বন্ধ করার জন্য।
এই যে ভাত খেয়ে ভর দুপুরবেলা গাড়ি নিয়ে বেরিয়েছিল, অন্তত কয়েকটা মিটিং না সেরে ফিরল না। রমেশদের মতো গরিব গরবা ছোট লোকদের মেয়েদের নিয়েই বিবি সাহেবদের সমিতির মাথা ব্যথা বেশি। সমিতির সব ভালো ভালো বড় বড় ঘরের বিবি সাহেরা, ফর্সা ফর্সা মেয়েরা বড় রাস্তার মোড়ে গাড়ি রেখে পায়ে হেঁটে বস্তিতে যাচ্ছে, ঘরে ঘরে খোঁজ খবর নিচ্ছে কোন রিক্সাওয়ালা বউকে রেখে হাওয়া হয়ে গেছে, বন্যায় গ্রাম থেকে ভেসে আসা কোন মেয়েকে নিয়ে পালিয়েছে, তাকে খুঁজে বের করে শাসাচ্ছে, হয় বউকে নাও, না হলে খোরপোশের ব্যবস্থা করো। শয়তান রিক্সাওয়ালা তালাক দিয়ে শেষ পর্যন্ত প্রাণে বাঁচে। এক শালা দিনমজুর রোজ ভোরবেলা উঠেই বউকে বেদম পেটায়। বিবি সাহেবদের পার্টি তাকে ऐसा ধমক লাগালো যে পরদিন বউ পেটাবার দায়িত্ব সেরেই বেটা কোথায় উধাও হয়, আর তার উদ্দেশ্য মেলে না। পুরুষ মানুষের জুলুম ঠেকাবার জন্য বিবি সাহেরা চাঁদা তুলে কোর্ট কাছারি পর্যন্ত করে। একবার অনেক টাকা তুলে প্রেসিডেন্টকে দিয়ে এলো, ওই টাকা দিয়ে প্রেসিডেন্ট গরিব দুঃখী মেয়ে মানুষদের উপর জুলুম ঠেকাবে। রমেশ সেদিন টেলিভিশনে দেখলো প্রেসিডেন্ট আর কয়েকজন মন্ত্রীর সঙ্গে বিবি সাহেব তার সমিতির মহিলাদের নিয়ে কি সব কথা বলল, কিন্তু কেউই সেভাবে হাসছিল না। মনে হয় মেয়েদের উপর জুলুমের কথা মনে থাকায় সবারই মন খারাপ ছিল। তো কথা শোনা গিয়েছিল খালি প্রেসিডেন্টের, টেলিভিশনে গেলে আর কেউ মনে হয় কথা বলতে পারে না। বিবি সাহেব কিন্তু মিটিং টিটিং এ খুব সুন্দর বলতে পারে। পুরুষ মানুষের শয়তানি বন্ধ করার ফন্দি শেখার জন্য বিবি সাহেব একবার বিলেত গেছিল, লন্ডন, আমেরিকা, বোম্বাই, কোথায় কোথায় সব যায়। তো একবার ফিরে এসে এই বাড়িতেই মিটিং করলো। খবরের কাগজের লোক, টেলিভিশনের লোক, রেডিওর লোক এসেছিল। বিবি সাহেব যে কি সুন্দর করে কথা বললো, সে না শুনলে বিশ্বাস হবে না। এমনিতে কড়া লোক, তার দিকে তাকানো কঠিন, কিন্তু এটুকু করা না হলে জুলুম বন্ধ করবে কি করে। হাফিজউদ্দিকে যদি একবার এখানে এনে বিবি সাহেবের সামনে ফেলা যায়, তো শালার হাড্ডি মাংস এক করে বস্তায় পুড়ে তেঁতুল তলায় পুঁতে রাখার সুবিধে হয়। কিন্তু তেঁতুল তলা দখল করে থাকে শালা ম্যাট্রিক পাস। এবার রমিজ একটু দমে গেল। ম্যাট্রিক পাস তো শিক্ষিত লোক, তার উপরে জমি জমা, হাল গরু, কিষান পাট, সিঙ্গাইড়ে মণিহারির দোকান, পাটের আড়ত, তাকে ধরা কি সোজা কথা। তা বিবি সাহেবের খাতির তো আরো কত বড় বড় লোকের সঙ্গে। বিবি সাহেবের কাছে টাকা চেয়ে নিয়ে সোজা থানায় গিয়ে হুকুম করো দারোগাকে। কি না, বিবি সাহেবের হুকুম মানে তোর বাপের হুকুম, বাপের বাপ মন্ত্রী প্রেসিডেন্টের হুকুম, ধরে নিয়ে আয় শালা মিধাবাড়ির ভাদাইম্মা শয়তানটাকে, ওদের তেঁতুল তলাতেই এনে দে। তারপর শালার চুলের মুঠি ধরে প্রথমেই নাকে দমাদম কয়েকটা ঘুষি লাগাও, লাগাও ঘুষি লাগাও, নাকের হাড্ডি ভেঙে গুঁড়ো করে দাও। শুয়োরের বাচ্চার নিঃশ্বাস নিবি কি করে দেখবো। ঘুষি লাগালেও শয়তানটার মুখের দিকে তাকাতে পারে না রমেশ, কারণ লোকটা হাজার হলে ওদের মনিব বললেই চলে। হঠাৎ কি মনে করে লক্ষ্য করলে তার হাত জমে যায়। সে ঘুষি লাগাচ্ছে কার মুখে? এ লোকটা কে? হাফিজউদ্দির মুখ রক্তে ভেসে যায়, কালো মুখে লাল রক্ত নিয়ে সে একটানা গোঙায়। পুলিশের লোক মির্জাবাড়ির টাকা খেয়ে কাকে নিয়ে এসেছে? ওদের সঙ্গে কি পারা যায়? পুলিশ না পাঠিয়ে সে নিজেই যদি ধরতে চায়, তো ম্যাট্রিক পাসের কি আর নাগাল পাবে? তাকে ধরবে কিভাবে? ঘরের ভেতর দাঁড়িয়ে কি করছো? চা দাও। রমিজের সামনে থেকে মৃধাবাড়িকে মার দেওয়ার সম্ভাব্য রিহার্সাল সমূলে উপড়ে ফেলে বিবি সাহেব নিচু ও ঠান্ডা স্বরে বলে, চা দাও। রাত্রে খেতে বসে সোনা মিয়া জিজ্ঞেস করে, টাকা পাইছস? রামিজ মাথা নাড়ালে ফের বলে, সাহেব কি কয়? রমিজ তবু কিছু না বললে ড্রাইভার বলে, বাড়ি যাইবি না? জবাব না দিয়ে রমিজ সোনা মিয়ার পাতে ভাত বাড়ে। কয়েক গ্রাস খেয়ে সোনা মিয়া মেঝের কোণে মশা মারা কয়েলের উপর রাখা প্যাকেটের দিকে বাঁ হাতের তর্জনী নির্দেশ করে, তোর বইনে মনে নয় ওইগুলি খাইছিল। জিনিসটা হাতে নিয়ে রমেশ দেখলো র্যাটমের প্যাকেট। ঘরে ইঁদুরের উৎপাত বলে রমেশকে দিয়েই ড্রাইভার আনিয়ে নিয়েছে। প্যাকেটের ওপর রঙিন ছবি। ছবিতে কাদের চেহারা? কারা? কাদের ছবি? রমেশ তন্ময় হয়ে দেখতে থাকলে কিছুক্ষণের মধ্যে ছবির বিষয়বস্তু আকার পায়। চিৎপটাং হয়ে পড়ে রয়েছে ইঁদুর, আরশোলা, মাকড়সা, ছারপোকা, মশা এবং মাছি। দেখতে দেখতে ছবির অধিবাসীরা একটু আধটু নাড়াচড়া করে। ঠিক নড়াচড়া নয়, মনে হয় আর কেউ ঢুকে পড়ায় তাদের মরা শরীরগুলো আপনা আপনি সরে সরে যাচ্ছে। আগন্তুককে জায়গা করে দিলে গভীর পানির নিচে
একটি মুখ মাছের মতো ভেসে বেড়ায়। এটা কি? ঢ্যাবড়ানো ছবির এলিয়ে পড়া পোকামাকড়ের ফাঁকে ফাঁকে কখনো ওপরে কখনো নিচে ওই জীবটি একাই কিলবিল করে। আর সব পোকামাকড়ের মতো সে মরেনি। মরলে তার নড়াচড়া বোঝা যাচ্ছে কি করে? এক একবার থিতু হতে হতে ফের ছড়িয়ে পড়ে। ওই জীবটিকে শনাক্ত করার জন্য খুব মনোযোগ দিয়ে তাকে মাথা ঘামাতে হচ্ছে। আরশোলার সুরের মতো কালচে লাল ধারালো চুল, গায়ের রং ইঁদুরের চামড়ার মতো ছাই ছাই। কে? এটা কার মুখ? তোর বয়নের কি হয়েছিল রে? সোনা মিয়ার এই প্রশ্ন কানে গেলেও বাক্যটি ওই ছবির মতোই তার কাছে অস্পষ্ট থাকে। সন্ধ্যাবেলা সোনা মিয়া কাপ্তান বাজার থেকে বাংলা মদ কিনে এসেছে। তার মুডটা ভালোই ছিল, কিন্তু রমিজের একটানা নীরবতায় তার মেজাজ খিচড়ে আসে। ছোঁড়াটা আদর বোঝে না। সেই কিনা তার চিঠি পড়ে দিল। চিঠিতে এত সাংঘাতিক খারাপ খবর। তা কি পরামর্শ করবে, উপদেশ চাইবে, দুটো সান্ত্বনার কথা শুনবে, তা না, স্যামরা যখন তখন ঘাড় তেরা কইরা বেয়াদবি মারে। রাগ করে মাছের দ্বিতীয় টুকরোটিও সোনা মিয়া বাটি থেকে নিজের পাতে ঢেলে নেয়। অথচ রমেজ আলীর তরকারিও কিন্তু এই বাটিতেই ছিল। খাওনের দিকে গেরাইম মাটার লালচ একটু বেশি। তার নিজের মাছ গোস্তের টুকরা টাকরা দিয়াই তো সোনা মিয়া রাত্রে রমেজকে নিজের ঘরে শোয়াতে পারে। তা দেখো, ছোড়া আজ পাঙাশ মাছের টুকরার দিকে ফিরেও তাকায় না। এই উদাসীনতায় সোনা মিয়ার রাগ বাড়ে। রাগে রাগে নেশাও বাড়তে পারে, কিংবা নেশাই হয়তো তার রাগকে উস্কিয়ে দিচ্ছে। রাগে ও নেশায় তার মুখ ছোটে। এই খানকির বাচ্চা, তোর মায়েরে বাপ এমন নবাবী দেহাস খেলায়? তোর বইনের কি হয়েছিল আমি জানি না, না? গেরাইম্মা মাগি গো, আমার বহুত চিনা আছে, বুঝলি? টিরিপ লইয়া আরিসা নগর বাড়ি 2 দিন 3 দিন কইরা থাকি না? ক থাকি না? 2টা টাকা দিয়া পাটের খ্যাতের মধ্যে লইয়া খানকি মাগিগুলারে খালি ঠাপাও আর খালি ঠাপাও। সোনা মিয়ার প্রায় চিৎকার তার মাথায় ধাক্কা খেলে সেখানে রক্তের কুলুকুলু আওয়াজ শোনা যায়। কয়েক মুহূর্ত এই আওয়াজ শোঁ শোঁ গোঙানিতে পরিণত হলে রামিজের হাত কাঁপে। সোনা মিয়ার ভাত ও পাঙাশ মাছ ঠাসা মুখে পোকামারা ওষুধ জুত করে চেপে ধরতে পারলে এই কাঁপুনিটা থামে, কিন্তু তার হয়ে ওঠে না। ফলে চোখের পলক ফেলতে না ফেলতে গোঙানি হুঙ্কার হয়ে মাথায় এমন তোলপাড় তোলে যে কান তো কান, তার চোখ জোড়া পর্যন্ত ছিটকে পড়ার দশা ঘটে। র্যাটমের প্যাকেটের ছবিতে লুকোচুরি খেলতে থাকা চলমান জায়গায় অসীমুন্নেসা তখন স্পষ্ট চেহারা দখল নিয়েছে। আরশোলার সুরের মতো চুল দৈর্ঘ্য পরিমাণে বাড়তে বাড়তে অন্যান্য জীবজন্তুকে ঢেকে ফেলে। মাকড়সার 8টি পা দিয়ে গড়া হয় বুবুর চোখ, কান, নাক প্রভৃতি। ইঁদুর তার সমস্ত ছাই রং নিঃশেষে ঢেলে দেয় বুবুর গায়ে। মশা মাছি ছারপোকার ভূমিকা যে কি ছিল তা বোঝার আগেই রক্তের ধমক নেমে আসে চোখে, এবং লাল টকটকে চোখে তার ধাক্কা সামলানো তখন দায়। রাত্রে সিঁড়ির নিচে নিজের বিছানায় শুয়েও চোখের খচখচ আর কাটে না। এর ওপর চিত হয়ে শোবার ফলে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রক্তের দাপট ছড়িয়ে পড়ছে। শরীরের সব জায়গায় কেবল শোঁ শোঁ আওয়াজ। কে জানে, সোনা মিয়া হয়তো ঠিকই বলেছে। অসীমুন্নেসাকে নষ্ট করার কাজটি মির্ধাবাড়ির ম্যাট্রিক পাস বোধহয় পাট খেতেই সম্পন্ন করেছিল। রমেশদের ঘরের ভিটার লাগোয়া কাঁঠালতলার জমিতে এবার পাটও হয়েছিল খুব ভালো। রমেশের দাদি ওই পাট দেখার জন্যই কলাপাতার পর্দার এপারে এসে দিনমান হাঁটু ভেঙে বসে থাকত। মরার দিনও সারাটা সকাল কোকাতে কোকাতে পাড়াশুদ্ধ মানুষকে পেটের ব্যথার কথা জানান দিয়েছিল ওখানে বসেই। কবছর আগে দারুণ খরা গেল। রমেশের বাপ ওই জমি বেচে দিল মৃধাদের কাছে। তা মৃধারা দাম যাই দিক, আর রমেশের দাদি ওই জমি আর কাঁঠাল গাছ নিয়ে যতই প্যান প্যান করুক, ওই সময় ওই টাকাটা না পেলে বাড়ি শুদ্ধ সবাইকে না খেয়ে মরতে হতো। আবার ওই জমির বর্গা কিন্তু কিসমত মৃধা রমেশের বাপ ছাড়া আর কাউকেই দেয়নি। রমেশের বাপের হাতে ওই জমিতে পাট যা হয়, দূর থেকে দেখে মনে হয় যেন সবুজ মেঘের পাঁজা। বুবুকে নিয়ে ম্যাট্রিক পাস চলে গিয়েছিল সেই মেঘের আড়ালে। রমেশের দাদার লাগানো কাঁঠাল গাছ কেটে কিসমত মৃধা নিজের পুরনো জমির সীমানা ঘুঁচিয়ে দিয়েছিল, বোধহয় সেই জায়গাটাতেই। মগরেবের আজানের ঠিক আগে ওরা এখানে ঢোকে। জায়গাটা সাফ করে নিতে নিতে আজান শুরু হয়।
তারপর ঠাস বুনুনি পাটক্ষেত ছেঁকে আসা আজানের ঝাপসা শাসন এবং আজানে পাল খাটিয়ে আসা ঠিক থেকে অন্ধকারে নোয়ানো পাট গাছের ওপর শুয়ে থাকে আসিমুন্নেসা খাতুন। শেকড় বাকড় শুদ্ধ উপড়ে তোলা কাঁঠাল গাছের লুপ্ত ছায়ায় শুয়ে রয়েছে আসিমুন্নেসা, চিৎপটাং শোয়া। তার সারা গায়ে কোনো জামা কাপড় নাই, লজ্জা শরমের বালাই নাই। বেহায়া বেশরম বোনের গলা টিপে ধরার জন্য রমিজের আঙুলগুলো নিষ্পিস করে। অত বড় বাড়ির ছেলে, তার উপর ম্যাট্রিক পাস, তার তেরচা হাসি দেখে বুবু একেবারে উতলা হয়ে উঠল। মৃধা বাড়ির কয়েক পুরুষের চাকর ওরা। মৃধাদের জমি বর্গা নিয়ে ওদের জমিতে খেটে ওদের বাড়িতে বৌজিদের খাটিয়ে এরা মানুষ। সেই বাড়ির ছেলের সঙ্গে বুবুর অত মাখামাখি কিসের? কাজ কাম ছেড়ে ম্যাট্রিক পাস কেটে পড়লো, তখন তার আর দেখাই পাওয়া যায় না। তার বাপ নিজেই অসীমুন্নেসার বিয়ের উদ্যোগ নিল হাফিজুদ্দির সঙ্গে। হাফিজুদ্দির বাপ ছিল মৃধাদের বছর কামলা। কিসমত হাজির কিছু অধিকার তো তার উপর আছেই। কিসমত হাজি তার ম্যাট্রিক পাসকে দোকান করে দিয়েছে সিঙ্গাইরে। হাফিজুদ্দি ওই দোকানেই কাজ করে। তার চালচলন একটু আলাদা। সিঙ্গাইর বাস স্ট্যান্ডের কাছে সাজানো গোজানো দোকানে বসে দাঁড়িয়ে সে টর্চ লাইট, টর্চের ব্যাটারি, তেল, সাবান, কাগজ, পেন্সিল বেচে। কত দেশের মানুষের সঙ্গে তার জানাশোনা, ওঠা বসা। মাথায় তার কালো চুলের ঢেউ তেলে চকচক করে। গায়ে শার্ট, পরনে পরিষ্কার লুঙ্গি, পায়ে রাবারের স্যান্ডেল। খালি পায়ে তাকে দেখাই যায় না। এমন বরের সঙ্গে বুবু ঘর করতে পারল না তো তার কপালে পোকার ওষুধ ছাড়া আর কি জুটবে? বিয়ের পর বুবুকে কিন্তু খুশি খুশিই লাগতো। হাফিজুদ্দিকে তার মনে হয় পছন্দই হয়েছিল। তা হোক, তাই বলে বিয়ের পর বুবুর অত সতীপনা দেখাবার দরকার কি ছিল? বুবুর বিয়ের দিন 15 পর এক ভর দুপুরে ম্যাট্রিক পাস তার ঘরে গেলে বুবু নাকি দরজা খোলেইনি। তারপর দোকানের মাল কেনার জন্য হাফিজুদ্দিকে ম্যাট্রিক পাস পাঠিয়ে দেয় মানিকগঞ্জ। বুবু তবু দরজা খোলে না। এতেও দমে না গিয়ে হাফিজুদ্দিকে ঢাকা পাঠানো হয়। এবার অনেক মাল কিনতে হবে, 2 রাত থাকবে বাইরে। ভয় পেয়ে বুবু চলে এলো বাপের বাড়ি। কোত্থেকে যে কি হলো, হাফিজুদ্দি বাড়ি ফিরে বলে পাঠালো যে আসিমুন্নেসাকে ঘরে নেওয়া তার পক্ষে আর সম্ভব নয়। এরকম ছিনাল মেয়ে মানুষ নিয়ে সে ঘর করতে পারবে না। বাজানের অনেক ঘোরাঘুরির পর হাফিজুদ্দি বলে পাঠায় যে শ্বশুর যদি একটা সাইকেল কিনে দেয় তো সে সব বিবেচনা করে দেখবে। আর মৃধাদের ম্যাট্রিক পাস তো বাজানের সঙ্গে দেখাই করলো না। শোনা যায় এদিক ওদিক সে ফতোয়া ঝেড়ে বেড়াচ্ছে যে চাকর বলে হাফিজুদ্দি কি মানুষ নয়, তার কি আখেরাত নাই? বিয়ের আগে যে মেয়ে পেট বাঁধিয়ে বসে তার সঙ্গে হাফিজুদ্দিকে ঘর করতে বলে কোন বিবেচনা? তা বুবু অত সতীপনা দেখালে তো মৃধার পোলা তার উপর একটু ঝাল ঝাড়বেই। বুবুর পেটে তারই বীজ, তার দোকানের পয়সায় বুবুর খাওয়া পড়া, আর তাকে এড়াতে সে কিনা চলে আসে বাপের বাড়ি। সে ছাড়া বুবুর গতি আছে? মাসখানেক আগে রামিজ বাড়ি গেলে বাজান এমন ঘ্যানর ঘ্যানর শুরু করে যে মৃধা বাড়ি না গিয়ে তার উপায় থাকে না। মেলা সাধ্য সাধনার পর ম্যাট্রিক পাসের সঙ্গে তার দেখাও হয়, কিন্তু আসল কথা আর বলা হয় না। ইরি ধানের ফলন নিয়ে কথা হয়। রমিজের সাহেবের কারখানায় বাল্ব তৈরি হবে শুনে ম্যাট্রিক পাস তার দোকানে বাল্ব আমদানি করার সংকল্প ঘোষণা করে। আরে গ্রামে তো ইলেকট্রিক লাইট এসে যাচ্ছে, ঢাকার ইঞ্জিনিয়ার বন্ধু ম্যাট্রিক পাসকে নিজে বলেছে। ধলেশ্বরীর ভাঙনে সিঙ্গাইর শেষ পর্যন্ত টেকে কিনা এ নিয়ে লোকটা কত হাহুতাশি না করে, কিন্তু বুবুর কথা আর পারা হলো না। আজ এত চেষ্টা করেও সাহেবের কাছেও কথাটা তোলা গেল না। বিকেলবেলা কয়েকটা টাকা পেলে এতক্ষণ বাড়ি পৌঁছে যেত। বাড়ি তো তেঁতুলতলা দিয়েই যেতে হয়। তেঁতুলতলায় বুবু নাই। এত রাত্রে ওখানে আসবে কেন? বুবু কই? হঠাৎ করে বুবু জ্বলে ওঠে দপ করে। সেই তাপে রমিজের চোখের কোণে বাষ্পের কুঁড়ি শুকিয়ে যায়। জ্বলে ওঠা বুবুর আঁচে বুবুকে চিৎপটাং হয়ে শুয়ে থাকতে দেখে। রমিজ বেশ ধাঁধায় পড়ে। এভাবে কোথায় কবে যেন বুবুকে দেখা গেছে? কবে, কোথায়? বিছানায় উঠে বসে লুঙ্গির ট্যাঁকে গোজা র্যাটমের প্যাকেটটা বের করলো। তারপর ওপরের বারান্দা থেকে আলো আসছে। সিঁড়ি ধরে নামতে নামতে আলোর তেজ অনেকটা কম। ঝাপসা আলোতে পোকার ওষুধের প্যাকেটে লেবেল জুড়ে ইঁদুর, আরশোলা, মাকড়সা, মশা, মাছি ও ছারপোকার পাশে চিৎপটাং হয়ে শুয়ে থাকে অসীমুন্নেসা। এখন অসীমুন্নেসাকে ঠিক চেনা যাচ্ছে। এমন লালচে কালো চুলের রাশি আর কার হবে? না, এই সব পোকামাকড়ের মধ্যে এত চুল কেবল বুবুর মাথাতেই রয়েছে। তেঁতুল চুষতে চুষতে এরকম ছুঁচলো ঠোঁট করতে পারে আর কে? কে করতে পারে?
ছবি এলোমেলো হয়ে যায় এবং বুবুর ঠোঁটের এলাকা ফর্সা হতে থাকে। এই ফর্সা রং ঠোঁটের আশপাশে চিবুক, গাল, নাক প্রভৃতি এলাকায় ছড়িয়ে পড়লে লিচু খাওয়ার চুকচুক আওয়াজ শোনা যায়। লিচু খাওয়া শেষ হলেই যাতে এই ঠোঁট জোড়া নিশ্চিহ্ন না হয় সেজন্য রামিজ প্রাণপণে ওখানে কোকাকোলার বোতল ঢুকিয়ে দেয়। কোকাকোলার বোতল অল্পক্ষণের চুমুকে শেষ হতে না হতে ওখানে লাগে পানির বোতল। সাহেবের মেয়েকে এখানে রেখে বুবুকে ছবি থেকে সরিয়ে ফেলার উদ্দেশ্যে রামিজ একজোড়া ফর্সা ঠোঁটে লিচু, কোকাকোলা ও পানির সরবরাহ অব্যাহত রাখে। এজন্য প্যাকেটটা সে ধরেছে তার মুখের একেবারে সামনে। রমিজের নিঃশ্বাসের শিখায় ওই নাক, ঠোঁট, চিবুক ও গালে গাঢ় নীল রঙের ছায়া পড়ে, কিন্তু মুহূর্তের মধ্যে সেই ম্লান আলোতেও পরিষ্কার হয়ে যায় যে এই মুখ আসলে অসীম উন্নেসার। বিষের থকে তার চেহারা নীল হয়ে আরো কালো দেখাচ্ছে। তা পোকার ওষুধে এতই যদি হয় তো সাহেবের মেয়ের ঠোঁট জোড়ায় ওই জিনিস গলিয়ে দিলেই হলো। তারপর দেখো না, তার এই ফর্সা গালে, সোনালি নাকের ডগায়, লিপস্টিক ঘষা ঠোঁটে কি করে গাঢ় নীলের পাকা ছোপ লেখা হয় এবং ঠোঁটের ফাঁক কোনো দিন জোড়া না লাগে। দেখো না, তখন দেখা যাবে 18 বছরের ধিঙ্গি মেয়ে টাইট প্যান্ট পরে আর ছেলেদের মতো করে বুকের দুটো বোতাম খুলে টেনিস খেলে কি করে, শরীরের সঙ্গে পাজামা কামিজ সেটে কি করে ইউনিভার্সিটি যায়, কি করে বছরের একদিন লাল পাড় হলুদ শাড়ি পরে লাল টয়েটো হাঁকিয়ে পান্তা ভাত খাওয়ার রং ফলাতে যায় রমনা পার্কে। তখন দেখা যাবে শখের খালি পা কি করে অর্ধেক হেঁটে আর অর্ধেক গাড়ি করে চলে যায় মেডিকেল কলেজের ওখানে শহীদ মিনারে। তখন দেখা যাবে শবে বরাতের দিনে ঘোমটা মাথায় কি করে আল্লাহ রসুলের গান করে টেলিভিশনে, ফের পরদিনই পাছা দুলিয়ে তিড়িং বিড়িং নাচে। তখন দেখা যাবে কি করে বাপের গলা জড়িয়ে হাসে, এই কাঁদে, এই সোহাগ করে, সব দেখা যাবে সব। সাহেবের মেয়ের এই পরিণতি দেখতে দেখতে রমিজ বিছানা ছেড়ে উঠে পড়ে এবং হাতের মুঠোয় কীটনাশকের প্যাকেট নিয়ে সিঁড়ির তলা থেকে এসে দাঁড়ায় সিঁড়ির গোড়ায়। সিঁড়ি ভেঙে ওপরে উঠতে তার সময় লাগে 7 সেকেন্ডেরও কম। টানা বারান্দায় প্রথম ঘরটার পাশে সাহেব বিবি সাহেবের শোবার ঘর, তারপর ডান দিকে একটা গলি মতো, গলির ভেতর মুখোমুখি কয়েকটা ঘরে দুই ছেলের আলাদা আলাদা পড়ার, বসার ও শোবার ঘর। এর মধ্যে বড়টা চলে গেছে আমেরিকা, ছোটটা আজ সকালে ইন্ডিয়া গেছে ক্রিকেট খেলা দেখতে। গলিটা ডান দিকে রেখে এগোলে সাহেবের মেয়ের পড়ার ঘর এবং শেষ ঘরটিতে থাকে সাহেবের মেয়ে। ঘরের দরজা ভেজানো, ঠেলতেই খুলে গেল। ঘরের ভেতর ঢুকতে চোখে পড়ে ব্যালকনির আলোর নিচে ডেক চেয়ারে, চেয়ারের হাতলে বই। চেয়ারটা খালি, ঘরের ভেতর কেউ নাই। বিছানা ফাঁকা, ছোট সোফা ফাঁকা, ড্রেসিং টেবিলের সামনে টুল ফাঁকা। রমিজ আলী এদিকে দেখে ওদিকে দেখে, তার হাতের বন্ধ মুঠি আরো আঁটো হয়। মেয়েটিকে দেখার সঙ্গে সঙ্গে জাপটে ধরে তার ঠোঁট জোড়া ফাঁক করে ওষুধটা সম্পূর্ণ ঢেলে দিতে হবে। গেল কোথায়? চারিদিকে ভালো করে খেয়াল করলে লাগোয়া বাথরুমে অবিরাম পানি ঝরার আওয়াজ পাওয়া যায়। শোবার আগে সাহেবের মেয়ে গোসল করছে। কইরাল না হাইয়াল মাগি, জীবনের লাহান না হাইয়াল। এই উত্তেজনা তার সর্বাঙ্গে ছড়িয়ে পড়লে রমিজ আলী বেশ বিপদেই পড়ে। সারা শরীর তার কাঁপে, অনেক কষ্টে পা জোড়া দাঁড় করিয়ে রাখা যায়। ডান হাত ঝুলে থাকে পোকা মারা ওষুধের ভারে, ওই হাতের তেজে ঠিক থাকে বাম হাত। মুশকিল হয় তার চোখ জোড়া নিয়ে। নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে গিয়ে সে দুটো কেবলই এদিক ওদিক ঘোরে। হালকা গোলাপি রঙের দেওয়াল, জানালার গাঢ় লাল পুরু পর্দা, ঘোলা কাচ ও কাঠের পাল্লার একপাশে সূক্ষ্ম নেট, ওদিকে ড্রেসিং টেবিল, তার উপরে নানা সাইজ ও নানান রঙের শিশি, বোতল ও কৌটা, গাঢ় খয়েরি রঙের গদি লাগানো সোফা, বিছানার পাশে টিপয়, টিপয়ের ওপর এলোমেলো ভাবে রাখা ছোট বড় টাকার নোট, ঘড়ি এবং বিকেলবেলার সেই বেগুনি ফিতায় বাঁধা সোনার মেডেল। টাকা, ঘড়ি এবং সোনার মেডেল। রমিজ আলীর একজোড়া চোখ এখানে এসে আটকে যায়। তার চোখে এখন কেবল টাকা, ঘড়ি এবং সোনার মেডেল। কপাট খোলা দরজার মতো চোখে এসে লাগে হু হু বাতাস। তার চোখ ফের খচখচ করে। সেগুলোকে সামলাতে রমিজ প্রথমে মেডেল তুলে নিয়ে রেখে দিল তার বাম হাতের মুঠোয়। মেডেল পেয়ে মাগি মনে হয় জগৎ জয় করে এনেছে। এবার রামিজের চোখ থেকে সরল রেখা ধরে আলো বেরিয়ে
ঘড়ি ও টাকার নোটের ওপর ঠিকরে পড়ে। এগুলো নেওয়া কি ঠিক হবে? মুষ্টিবদ্ধ ডান হাতের দুটো আঙুল খুলে ঘড়িটা তুলে নিয়ে সে রেখে দিল লুঙ্গির ট্যাকে। টাকাগুলো নেবে কিনা সিদ্ধান্ত নেবার আগেই বাথরুমের দরজা খুলে গেল। সাহেবের মেয়ের গুনগুন করা তখনও অব্যাহত ছিল। রড লাইটের আলোয় তার সদ্য ধোয়া মুখ ঝকঝক করে, লিপস্টিক ছাড়া ঠোঁট জোড়া ইঁট চাপা ঘাসের মতো ফ্যাকাশে। তাতে রমেশের কিচ্ছু এসে যায় না। এর ভেতর পোকার ওষুধ গুঁজে দিতে কোনো অসুবিধে হওয়ার কথা নয়। সাহেবের মেয়ের পরনে নতুন ধরনের পোশাক, লম্বা আলখেল্লার মতো, পায়ের পাতা পর্যন্ত লম্বা। তার এরকম পোশাকের সঙ্গে রমেশ পরিচিত নয়। দিনরাত তো শরীরের যতটা পারে কাপড়ের বাইরে রাখার সাধনাই করে যাচ্ছে। আর দেখো, ঘুমোতে যাবার আগে কিরকম ঢেকে ঢুকে এসেছে। এদের খাসলত বোঝা বড় দায়। তা এখনো তো বোঝাবুঝির সময় কই, দরকারই বা কি? রমেশ এক পা এগোতেই সাহেবের মেয়ে থমকে দাঁড়ায়। ওই মুহূর্তে সে বসতে যাচ্ছিল ড্রেসিং টেবিলের সামনের টুলে। কয়েক পলক রমেশের দিকে তাকিয়ে সে বলে, তুই? কি ব্যাপার? রমেশ আর এক পা বাড়াতে সাহেবের মেয়ে আম্মু বলে চিৎকার করে ওঠে। ভয় কিংবা এতক্ষণ ধরে গুনগুন করে সুর ভাজার ফলে তার গলার জোর ক্ষয় হয়ে গেছে। এই ঘরের বাইরে যাবার মতো ক্ষমতা তার শব্দের নাই। তার বাপ মা থাকে আরো কয়েক ঘর পরে। তার বাবা কিছুক্ষণ আগে ঘরে ফিরেছে টলতে টলতে। মা শুয়েছে সেডাকসেন 10 খেয়ে। এ বাড়ির ওষুধপত্র তো রমেশকেই কিনে আনতে হয়। না, তবু বিশ্বাস নেই। দেরি করা মানেই ঝুঁকি নেওয়া। মাঘিকে ধরে এক্ষুনি এই মুহূর্তে তার পাতলা ও ফ্যাকাশে ফর্সা মুখে পোকার ওষুধটা চালান করে দেওয়ার মোক্ষম সময় চলে যাচ্ছে। এইবার মাঘি তরে বাঁচায় কেডা? রমেশের 2 হাত মুষ্টিবদ্ধ, এক হাতে পোকা মারা ওষুধ, অন্য হাতে সোনার মেডেল। রমেশ আলী হরণ করে নিয়েছে তার নাচে কৃতিত্বের সাক্ষীকে। অহন নাচবার তো দূরের কথা, হাঁটবার নি পারস? মুখের মধ্যে চাবাইয়া চাবাইয়া চা পানি মারবার পারস? লুঙ্গির ট্যাকে গুজে রাখা সাহেবের মেয়ের হাত ঘড়ি। জিন্দেগিতে টাইম বাইন্দা আর রং নি করবার পারস? কিন্তু ঘড়ি দখল করে নিলেও রমেশের সময় চলে যাচ্ছে। সময় বয়ে যায়। তার মাথায় তেঁতুল গাছের ঝাঁকড়া শরীর, পাট খেতে বিড়ি কাটতে কাটতে সমূলে উপড়ে ফেলা দাদার হাতে লাগানো কাঁঠাল গাছের লুপ্ত ছায়ার দিকে এগিয়ে যাচ্ছে মৃধাবাড়ির ম্যাট্রিক পাস। মগরেবের আজানে অন্ধকার গাঢ় হয়। বুবু, কই যাও? ও বুবু। বুবুকে ডাকতে ডাকতে তার গলা কাঠ হয়ে যাচ্ছে। বুবু নাই, জেতাও নাই, মরাও নাই। রমেশের মাথা ভার হয়ে আসছে। আর বসে থাকা যায় না। না, আর না। সাহেবের মেয়ের ঠোঁটের সুরঙ্গ দিয়ে সমস্ত ভার গলিয়ে না দিলে বুবুকে ঠাঁই দেবে কোথায়? কীটনাশকের প্যাকেট খুলতে খুলতে রমেশ ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেলে গলা থেকে অস্পষ্ট হাওয়া বার করে সাহেবের মেয়ে সরে যায় বিছানার দিকে। রমেশ বিছানার কাছে পৌঁছতে না পৌঁছতে সে সরে পড়েছে ওয়ার্ড্রোবের কাছে। তার বড় বড় চোখের লাল রেখা উপরেখায় বুবুর লালচে চুলের কয়েকটি শিখা দপ করে জ্বলে উঠলেও এক পলকেই নিভে যায়। এই বিভ্রম থেকে রেহাই পেয়ে পোকার ওষুধ মেয়েটির ঠোঁটে গুঁজে দেওয়ার অবিচল লক্ষ্যে রমেশ লাফ দিলে সাহেবের মেয়ে চলে গেল ব্যালকনিতে। কীটনাশকের প্যাকেট ধরা হাত উঁচু করে রমেশ ব্যালকনিতে ছুটল। ব্যালকনিতে সে পৌঁছতে না পৌঁছতে সাহেবের মেয়ে ঘরে ঢুকলো। চট করে একটা শর্টকাট মেরে দরজা দিয়ে সটকে বারান্দা ধরে রওনা হলো সাহেব বিবি সাহেবের ঘরের দিকে। এখন তার গলা খোলে, তার চিৎকার এখন স্পষ্ট। তার আর্তস্বরে সাড়া দিয়ে প্রধান অ্যালসেশিয়ানের নেতৃত্বে এই বাড়ির নানা জাতের, নানা রঙের, নানা বয়সের ও নানা আকারের কুকুরের ঘেউ ঘেউ এবং সাহেব বিবি সাহেবের চাকর বাকর, ঝি চাকরানি, ড্রাইভার, বাবুর্চি, দারোয়ান, মালি, বয়বেয়ার আর হুঙ্কার, আর্তনাদ, হাহাকার, চেঁচামেচি প্রভৃতি একই তালে ও ভিন্ন ভিন্ন লয়ে গোটা বাড়ি এমনকি পাড়াটাকে মাত করে তোলে। বিবি সাহেব ক্ষোভ প্রকাশ করে যে সাহেবের লাই না পেলে বাড়ির চাকর বাকর এরকম বাড়াবাড়ি করার সাহস পায় না। তার মতে রমেশের একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। কিন্তু তার আফসোস, এই ছোট লোকের দেশে আইন কানুন বড় শিথিল। 2-4 বছর জেল খেটেই শয়তানটা পার পেয়ে যাবে। তবে বিবি সাহেবের ছোট মামা না চাচাতো ভাই ও মেজো চাচা না বোনের ভাসুর যথাক্রমে পুলিশ ও মিলিটারির বেশ বড় বড় সাহেব। তাদের দিয়ে থানায় টেলিফোন করিয়ে দিলে ওদের নিয়ম মতো
হারামির বাচ্চাকে সম্পূর্ণ মেরে রাস্তায় ফেলে বস্তায় ভরে বস্তার সঙ্গে ইট বেঁধে বুড়িগঙ্গায় ডুবিয়ে দেওয়ার বন্দোবস্ত করা যায়। এতেও অবশ্য তার উপযুক্ত শাস্তি হয় না, কিন্তু উপযুক্ত শাস্তিটা কি সে সম্বন্ধে বিবি সাহেব স্পষ্ট করে কিছু জানে না বলে ব্যাপারটা ওদের হাতে ছেড়ে দেওয়াই ভালো। স্ত্রীর আত্মীয় স্বজনের পদমর্যাদা ও প্রভাব প্রতিপত্তি সম্বন্ধে যথাযথ অবহিত থাকলেও দেশের আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাসমূহের উপরে সাহেবের আস্থা তেমন মজবুত নয়। আইন কানুন একটুও থাকলে তার ব্যবসা বাণিজ্য এতদিনে লাটে উঠত। পুলিশে খবর দিয়ে লাভ নাই, তাতে বাড়ির স্ক্যান্ডাল। বরং মারধর যা করা হলো তা খুব সন্তোষজনক না হলেও চলনসই তো বটেই। আগামীকাল কাঁচের কারখানা থেকে সর্দার গোছের কোনো শ্রমিককে নিয়ে এসে ফাইনাল টাচ দিয়ে ব্যাটাকে চিরকালের জন্য পঙ্গু করে ফেললে ইবলিশটা যে কোনো অপকর্ম করার ক্ষমতা চিরকালের জন্য হারাবে। তাতে সাহেবের সামাজিক দায়িত্ব পালন করা হবে। তবে রাত্রি অনেক হলো বলে কাজটা স্থগিত থাকে। আপাতত গ্যারেজের ভেতর তালা বন্ধ করে রেখে আগামীকাল চূড়ান্ত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হলে যে যার ঘরে চলে যায়। গ্যারেজের ভেতর বাঁদিকে একটা থামের সঙ্গে রমিজের 2 হাত বাঁধা, কুণ্ডলি পাকানো শরীরে সে বসে রয়েছে। লাল টয়োটো গাড়ির পেছনের চাকার মাঠগাড়ে তার মাথা ঠেকানো। গ্যারেজে তালা লাগাতে এসে সোনা মিয়া রমিজ আলীর পাশে বসে। না, ছ্যামড়াটারে বেশি মাইর দেওয়া হয়েছে। হুজুগে পড়ে ও রাগের মাথায় এবং খানিকটা কর্তব্যের টানেও বটে অন্যান্যদের সঙ্গে সোনা মিয়াও বেশ কয়েকটা লাথি ঝেড়েছে। এতটা না করলেও চলতো। গলার স্বর অনেকটা নরম করার সাধনা চালায় সোনা মিয়া। তুই এটা কি করলি? জবাব না পেয়ে ফের বলে, এটা কি করলি কত? এরপর জবাব পাওয়ার আশা ছেড়ে দিয়ে সে বলে, সাহেব রে, ভালো কইরা কইলেই টাকা পাইতিস, বুঝাইয়া কইছিলি? বিয়ানে গেছিলাম তো, বুবুর কথা কইতেই দেয় না, কি করুম? হাফিজউদ্দি ভাইজান রে ওরা হাবিজাবি কি কইছে, মায়ে কয় তাবিজ করছে। টাকার কথা কইলে সাহেবে আমারে টানা কোঁকানিতে রমিজের প্রলাপ লুপ্ত হলে সোনা মিয়া হাসে, অভিজ্ঞ টাইপের সংক্ষিপ্ত হাসির আভাস। রমিজের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে সে আফসোস করে, তুই যে গেরাইম্মা ওই গেরাইম্মাই রইয়া গেলি। আরে তোর বইনের উপর ক্যাঠায় কই কি জুলুম করছে, তুই তার বদলা লইবি সাহেবের মাইয়ারে বেইজ্জত কইরা? বইনের মরার খবর পাইলি আর লগে লগে গেলি এই আকাম করবার? তার হাত রমিজের পিঠ বেয়ে নিচে নামতে গেলে কোমরের উপর লাথি খেয়ে ফুলে ওঠা জায়গায় ঘষা লাগে এবং রমিজ হঠাৎ মাঠগাড় থেকে মাথা তুলে সোজা হয়ে বসে। থামের ধাক্কা খেয়ে মাথাটা ফেরত এলে চোখের সামনে অজস্র বুদবুদ দেখা যায়। কোনো বাষ্প তৈরি না করে সেই সব বুদবুদ মিলিয়ে গেলে ঘাড় ঘুরিয়ে সোনা মিয়ার দিকে তাকিয়ে রমিজ থুতু ছোড়ে। কাটা ছেঁড়া ও ভাঙাচোরা ঠোঁট জিভ দাঁত দিয়ে থুতুর দলা এলোমেলো গড়িয়ে পড়ে। তেমন আওয়াজও হয় না। রক্তমাখা মুখ থেকে বেরিয়ে খানিকটা জায়গা ভিজিয়ে দেয়। সোনা মিয়ার মুখ কিংবা শরীরের প্রধান বা গৌণ অংশ স্পর্শ করতে তা ব্যর্থ হয়। তবে তার থুতুর স্পিড ছিল, নইলে গাড়ির মাঠগাড়ের এদিকটায় না লেগে ওপারে পড়ল কি করে? রমিজের থুতুর লক্ষ্য সম্বন্ধে সোনা মিয়া অনুমান করতে পেরেছে কিনা বোঝা মুশকিল। তবে এবার চলে যাবার জন্য সে উঠে দাঁড়ায়। তরে কাউলকা সাহেবে যে কি করে আল্লাহ মালুম। সাহেবের মাইয়া এমন ডরাইয়া গেছে নিজের ঘরে যাইতে পারে না। বিবি সাহেবের লগে শুইয়া রইছে, জর্জুর আইছে মনে হয়। সোনা মিয়ার এই শেষ তথ্যটি ফের শোনবার জন্য রমিজ সামনের দিকে একটু ঝোঁকে। তারা লাগিয়ে বেরিয়ে যাবার পর সোনা মিয়া একটি বাক্য ধ্বনি পায় এবং রমিজ শোনে, সাহেবের মাইয়া কেমন আতকাইয়া উঠতাছে, বিবি সাহেবের লগে শুইয়া বইছে, বিবি সাহেব কান্তাছে। সোনা মিয়া কি বলল? তাহলে সাহেবের মেয়ে কি একেবারে চিৎপটাং হয়ে শুয়ে পড়লো? তার ফ্যাকাশে ফর্সা ঠোঁট জোড়া কি নীল হয়ে গেছে? তার গায়ের রং কি এখন কালো? সে শুয়েছে কোথায়? ইঁদুর আর মাকড়সা আর তেলাপোকার মশা মাছি ছারপোকার সঙ্গে একই আসনে? তাহলে বুবু? সাহেবের মেয়ে কি বুবুর সঙ্গে শুতে পারে? সাহেবের মাইয়া ভ্যাটকাইয়া শুয়ে থাকলে বুবু তাইলে কই? তাহলে বুবু কি ওই আসন থেকে নেমে গেল? তার মানে বুবু খালাস পেয়েছে। চোখ খুললে দিব্যি দেখা যায় সাহেবের মেয়েকে পোকামাকড়ের পাশে ছিটিয়ে রেখে বুবু কেটে পড়েছে। বুবু,
অ বুবু। বুবু গেল কোথায়? বুবু, বুবু রে। এবার বুবুর সাড়া পাওয়া যায়, ভাত খাইবি? হঠাৎ করে ভাত খাওয়ার সম্ভাবনা দেখা যাওয়ায় বুবুর গলায় ভাতের হাঁড়ি বলকাবার আওয়াজ ওঠে। রমিজ, জলদি আয়, মায়ে কতটি পান্তা লইয়া বইয়া রইছে। কি ব্যাপার? না, মৃধাবাড়ির মেজ বউ গত রাত্রে ভাত খায়নি। তাদের রান্নাঘরে গামলা ভরা পান্তা ভাত, নুন মরিচ পেঁয়াজ দিয়ে, লেবু পাতা দিয়ে চটকানো পান্তা, ঘন ভাতের মাড়ের মতো পানি। অ বুবু, মায়ে মাখছে না রে? না, বুবু নিজেই মেখেছে। বুবু তো মাকে দেখে দেখেই শিখেছে। মায় কয়, তেল মরিচ পেঁয়াজ দিয়া যা খাইবা তাই মজা হইব। মায় কয়, বড় লোকের বৌজিরা রান্ধনের কি জানে, পেঁয়াজ রসুনের কারবার। তা বড় লোকের বাড়ি থেকে সরানো তেল নুন পেঁয়াজ রসুন দিয়ে রাঁধা শুটকি দিয়ে মায়ের হাতে মাখানো কড়কড়া ভাত খেতে গিয়ে প্রতি গ্রাসের পর রমেশ বলবেই, কি মজা হয়েছে রে বুবু, না রে? বেশি কথা বললে বিপদ। এক শানকিতে খাচ্ছে, একজন কথা বললেই আরেকজন কয়েক গ্রাস বেশি খেয়ে ফেলে। এই নিয়ে বুবুর সঙ্গে কত ঝগড়া, কত মারামারি। মা কিন্তু সবসময় টানে রমেশের দিকে। এই মায়া মানুষের অত লালস কেন রে? সবুর না থাকলে কি এর মায়া মানুষ? বড় হতে হতে বুবুর খাওয়ার লালচ কমে গিয়েছিল। তখন তার অন্যরকম সব শখ। রমেশ ঢাকায় আসার পর বুবুটা ধাঁ ধাঁ করে বেড়ে গেল। কয়েক মাস পর পর বাড়ি গেলে বুবুকে আর চেনা যেত না। বাড়তে বাড়তে সে কিনা নিউ মার্কেট, বাইতুল মোকাররম ছুঁতে চায়। আর বিয়ের পর তো গুলিস্তানে সিনেমাই দেখতে চাইল। সেবার রমেশকে বলে কি, তোর দুলা ভাইয়ে কইছে আমারে একবার ঢাকা লইয়া যাইব, আমারে তুই গুলিস্তান হলে বই দেখাইতে পারবি? টিকিটের দাম যা লাগে তোর দুলা ভাইয়ে দিব, তুই আমাগো লগে যাবি আর টিকিটটা কিনা দিবি। গুলিস্তানে বই দেখোস নাই? রাজ্জাক, ববিতারে দেখছোস? হাসাই, জেতা দেখছোস? আমারে একবার দেখাইতে পারবি? অসীমুন্নেসার দীর্ঘ প্রশ্নমালার জবাবে রমেশ চুপ করে থাকলেও অসীমুন্নেসার উৎসাহ কমে না। মৃধাবাড়ির মেয়েদের কাছে হোক, আর হাফিজুদ্দির কাছে হোক, কিংবা ম্যাট্রিক পাশের কাছে হোক, সিনেমার কত লোকজনের নামই না সে শুনেছে। এবার গেলে রমিজ আলী ঠিক বলবে, হ্যাঁ, ববিতা, রাজ্জাক, সাবানা, জসিম সবাইকে সে দেখেছে। তা একরকম জ্যান্ত দেখাই বলা চলে। দেখলে ক্ষতি কি? সে দেখলে বুবুরও দেখা হয়। গত মাসে যখন বাড়ি যায়, কি ঝামেলা চলছিল, সব তো বুবুকে নিয়েই। কিন্তু হলে কি হবে, বুবুর উতলা উতলা ভাবটা তখনও কাটেনি। রমেশ তখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছে। মা ঘরে ছিল না। অসীমুন্নেসা বলল, আরেকটা দিন থাকলে কি হয়? না রে, যাই গিয়া, সাহেবে আবার সেকবো, একটা ঘাপলা বাদাইয়া বইব। ঢাকাইয়া কথা শুনতে বুবু কি মজাই যে পায়। বলে, তুই এগুলি কি কথা কস বুঝি না। কোনো কথা বুঝতে না পারার মধ্যে যে এত সুখ, তা বুবু ছাড়া আর কে জানে। সোনা মিয়া, মতিন ড্রাইভার, এদের কাছে কত নতুন নতুন কথা শোনা যায়। এবার বাড়ি গিয়ে ঢাকাইয়া বল শোনাতে শোনাতে বুবুর কানজোড়া কানায় কানায় ভরে দেবে। বুবুর জন্য আরেকটা কাজ করা দরকার। বিয়ের কয়েক মাস আগে বুবু আবদার করেছিল, অরমিজ, ঢাকা থাইকা আমারে একটা শ্যাম্পু আয়না দিতে পারবি? এসবের নাম বুবু শিখল থেকে? মৃধাবাড়ির বৌঝিরা বুঝি বলে। তা শ্যাম্পু এখন রমিজ পায় কোথায়? শ্যাম্পু খুঁজতে না খুঁজতে গ্যারেজের মাঝখানে সাদা গাড়িটার ছাদে সাহেবের মেয়ের ড্রেসিং টেবিলের একটুখানি সেট হয়ে যায়। সেখানে হাজার রকমের শিশি বোতল, কৌটা, টিউব। ওখান থেকে আন্দাজে মান্দাজে কয়েকটা তুলে নিলেই তো হয়। তবে এর ভেতরে শ্যাম্পু কোনটা? শ্যাম্পু সে এখন চেনে কি করে? পাগলের মতো সে শ্যাম্পু খুঁজছে। শ্যাম্পু খুঁজছে তো ওই চান্সে সাহেবের মেয়ে ঘর থেকে দৌড়ে পালায় ব্যালকনিতে। ব্যালকনি থেকে ঘর হয়ে বারান্দায় গিয়ে চিৎকার শুরু করলে রমিজের ঘাড়ে, পিঠে, পেটে, মুখে, জিভে কাটা ও থ্যাতলানো জায়গায় চিনচিন করে ওঠে। তার উপর সবাই মিলে নুনের ছিটা দিতে শুরু করলে বসে থাকাটা অসহ্য থাকে। মা কি সুন্দর গেঁদা পাতা ছেঁচে লাগিয়ে দেয়। অমা, অমা। মা গেছে মৃধাবাড়ি, ফিরতে অনেক দেরি। মনকে মন ধান পড়ে রয়েছে উঠোনে। আজ আর সময় কোথায় মায়ের? বুবু গাঁদা পাতা ছেঁচে দিতে পারে না? তার কিছু হলে বুবু কিছুই করতে পারে না, খালি এদিক ওদিক ছোটাছুটি করে। তো বুবু একবার তার থ্যাতলানো পায়ে ফুঁ দিয়েছিল, সেই কবেকার ফুঁ পা থেকে উঠতে উঠতে রামিজের সারা গায়ে শিরশির করে উঠছে। এমনকি
চোখ জোড়া পর্যন্ত খচখচ করে চোখের খরা কাটায়। প্রথমে চোখে একটু ধোঁয়া লাগার মতো হয়েছিল, তারপর পানি পড়তে শুরু করে। চোখের পানিতে নেমে বুবু ডুব সাঁতার দেয়। বুবুর পাশে কি? ওগুলো তেলাপোকা না, মশা না, মাছি না, মাকড়সা না, ছাড় পোকা না, ইঁদুর না। তার হাত বাঁধা বলে চোখের পানি মোছার জো নেই। তবে কায়দা করে চোখ খোলা রাখলেও কয়েকবার চোখের পাতা পিটপিট করলে বুবুকে রেখে আর সব জীবজন্তুকে চোখ থেকে মুছে ফেলা যায়। তখন বুবু থাকে একা। ওই সব পোকামাকড়ের পাশে রমেশ তো ফেলে রেখে এসেছে সাহেবের মেয়েকে। ওইগুলোর পাশেই সে বেটি চিৎপটাং হয়ে শুয়ে রয়েছে। নইলে বুবুকে খালাস করা যায় কি করে? শালার সাহেব, বিবি সাহেব এখনো বুঝতেই পারেনি। বুঝবে, সবই বুঝবে। আরেকদিন কায়দা করে বিবি সাহেবের মুখে পোকার ওষুধ ঢুকিয়ে দেবে, আরেকদিন সাহেবের মুখে, আরেকদিন আরেকদিন। তারপর বোঝো ঠেলা, সোহাগের বেটির পাশে ভ্যাটকাইয়া থাকো, পোকের লগে কিড়ার লগে ল্যাপটালেপটি কইরা জিন্দেগি কাটাও। চোখ জোড়া রমিজের শটান খোলা। না, চোখ বন্ধ করা চলবে না। একবার চোখ মুঞ্জাইছো কি পোকা আর কিড়ার লগে বুবুর রাইখা সাহেবের মাইয়া পলাইয়া যাইব। কই পলাইবো তার আর দিশা পাইব না। না, বুবুকে আর পাঠাচ্ছে না। বুবু তেঁতুল তলায় থাক, বাড়ির বাইরে কলাপাতার পর্দার এপাশে বসে দাদির কাছে কাঁঠাল তলার জমিতে দাদার পাট ফলাবার গপ্প শুনুক, মায়ের হাতে চালা কাঠের বাড়ি খেয়ে উঠানে চুলার পাশে লুটিয়ে পড়ে কাঁদুক, ঢাকা থেকে শ্যাম্পু আনার জন্য রমিজের কাছে মিনতি করুক। বুবুকে দেখতে দেখতে রমিজ বুবুর সঙ্গে মৃধা বাড়ি যায়। মা ডেকে পাঠিয়েছে এক গামলা পান্তা ভাত, নুন মরিচ পেঁয়াজ দিয়ে লেবু পাতা দিয়ে চটকানো। মা এটা করে ওটা করে আর দেখে ওরা এলো কিনা। কতদিন আগেরকার পাত্তার পেঁয়াজ মরিচের ঝাঁঝে রমিজের নাক জলে, চোখ জলে। চোখ দিয়া পানি পড়তে শুরু করলে সে ফুঁপিয়ে কাঁদে, বুবু, ও বুবু। কান্নায় তার গলা বন্ধ হয়ে এলেও সে বুবুকে ডাকে, ও বুবু, আমারে একবার কইলি না কেন? অনুপস্থিত অসীমুন্নিসার প্রতি এই প্রশ্ন বারবার করেও সে ক্ষান্ত দেয় না। আমারে একবার ডাইকা কইলি না কেন? অসীমুন্নিসা তাকে কি বলবে? বললেই রামিজ কি করতে পারে? আর কিছু না হোক, সাহেবের মেয়েকে পোকামাকড়ের সঙ্গে এক বিছানায় শুইয়ে বুবুকে খালাস করে নিয়ে বয়স উজিয়ে সে সোজা চলে যেতে পারে কোরবান মেম্বারের বাড়ি। তাদের যেতে দেরি হয়ে গিয়েছিল বলে ভাই বোনের কপালে গম জুটেছিল মোটে 150। কালো কালো গমে কিসের সাদা গুঁড়া, বিদ্যাস কিরকম ঝাঁঝালো গন্ধ। মেম্বার সবাইকে ভরসা দিল, এইটা কিছু না, জাহাজে থাইকা আইছে, বহুদিন তো লাগছে, তো গমে পোক লাগে না, তাই ওষুধ দিছে। মা ভালো করে ধুয়ে আটা কুটে রুটি করলো, তবু গন্ধ কিন্তু ছিলই। বুবু একটা রুটিও খেতে পারেনি। তাই নিয়ে মায়ের কত কথা, মায়া মানুষের অত ফুটানি ভালো না। বুবু খালি গজগজ করে। কুরবান মেম্বারের বাপের মুখের মধ্যে ওষুধ হান্দাইয়া দেওয়ান লাগে, তয় বেড়ায় বোঝে কি খাইলো। তা মেম্বারের বাপ না থাকলে কি হয়, রমিজ এবারে গিয়ে কোরবান মেম্বারের মুখে পোকার ওষুধ ঠিক দিয়ে আসবে। সাহেবের মেয়েটাকে দিল না, শালার ওষুধের ঝাঁঝ কি, বুবুর আর দোষ কি? রমিজও এখন ওই ওষুধ কি আর নিজের মুখে তুলবে? এতদিন পর হাওয়ায় হাওয়ায় পোকার ওষুধের তীব্র গন্ধ এই গ্যারেজের ভেতর গলগল করে ঢুকছে ধোঁয়ার মতো। এই ধোঁয়ায় চোখ দিয়ে নতুন ধারায় পানি পড়তে শুরু করে। রামিজ ডুকরে কাঁদে, বুবু, বুবুরে, বুবু। রমিজ কাঁদতেই থাকে, কেবলই কাঁদে। কাঁদতে কাঁদতেই বুবুকে স্পষ্ট চেহারায় দেখতে পায়। অসীমুন্নাসাকে দেখে আর চোখ উজাড় করে কাঁদে। এইভাবে রাত কাবার হয়। কাঁদতে কাঁদতে চোখ জোড়া নুন মরিচ পেঁয়াজ লেবু পাতা চটকানো পান্তা ভাত খাওয়া পেটের মতো আরাম হলে নোনতা ও কুসুম গরম পানি রোমে ভোরের দিকে রমিজের চোখ জুড়ে ঘুম নামে। এতক্ষণ শুনছিলেন আখতারুজ্জামান ইলিয়াসের কাহিনী কীটনাশকের কীর্তি আমার কণ্ঠে। গল্প এবং পাঠ কেমন লাগলো জানানোর জন্য আছে মন্তব্যের বাক্স, আর ভালো লাগলে একটা লাইক আর কিছু শেয়ার করে দেবার জন্য অনুরোধও থাকছে যথারীতি। চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিন ঝটপট, যদি এখনো না করে থাকেন। ভালো থাকুন সবাই,
গল্পে, আড্ডায়, ভাবনায়, চেতনায়, সংগ্রামে থাকুন। দেখা হবে আবারও যথাসময়ে। আজ আসি।